পৌঁছে গেছি পানিহাটিতে। এবছর মানে 2026-এ যে 294টা কেন্দ্র আমাদের বিধানসভার, তার মধ্যে বোধহয় সব থেকে বিতর্কিত যে ক্যান্ডিডেট তার নাম কলতান দাশগুপ্ত। বিতর্কিত কেন সেটা আপনারা জানেন, কারণ এখানেই 2024-এ ঘটে গেছে সেই আরজিকরের ভয়াবহ ঘটনা। আর তারপর কি কি ঘটনা ঘটেছে সেটা আর নতুন করে বলার মতন কোনো প্রয়োজন নেই, আর আপনাদেরও নিশ্চয়ই এই ভোটের বাজারে এখন এগুলো শোনার মতন মুড নেই। কিন্তু হ্যাঁ, কলতান দাশগুপ্ত যে সব থেকে বিতর্কিত প্রার্থী এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আসুন, কলতান কি ভাবছেন এই এতখানি গুরু দায়িত্ব মাথায় নিয়ে, ওনার সঙ্গে কথা বলে ওনার থেকেই জানবো। এই মুহূর্তে রয়েছে পানিহাটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী কলতান দাশগুপ্তর সঙ্গে। প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি। আমার মনে হয় যে এবছর 2026-এ যে 294টা বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে সব থেকে বিতর্কিত কেন্দ্রের তুমি প্রার্থী। কারণ পানিহাটি 2024-25 আমরা জানি গোটা পৃথিবীর কাছে গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল। তো এত লড়াই, এত যুদ্ধ, কিন্তু এই মুহূর্তে অভয়ার মা তোমার বিপরীতে প্রার্থী। তো কি মনে হচ্ছে যে ছায়ার সঙ্গে যুদ্ধ করে গাত্রে হলো ব্যথা? আমাদের যুদ্ধ তো বিজেপির মতাদর্শের বিরুদ্ধে। আমাদের যুদ্ধ তৃণমূল যে চুরি চিটিংবাজির রাজত্ব কায়েম করছে তার বিরুদ্ধে। এটা তো কোনো ব্যক্তির সাথে ব্যক্তির ইগোর লড়াই না। কারণ আমরা যেদিন গাড়ি আটকে ছিলাম তখন এটা হিসেব করে আটকায়নি যে কে কোন রাজনীতি করে। যেদিন গোটা পৃথিবী জুড়ে মানুষ রাত দখল করেছিলেন তখন হিসেব করেননি কে কোন রাজনীতি করে। একটাই দাবি ছিল জাস্টিস, যে জাস্টিসটা আজ পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে ওই জাস্টিস পাওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আর এটা শুধু একজন অভয়ার ব্যাপার না, তো অভয়াদের বিচারের কথা আমরা বলছি। সেটা কামদুনি, পার্ক স্ট্রিট, মধ্যমগ্রাম, হাসকারি, ধূপগুড়িতেও বলছি, আরজিকর সাউথ ক্যালকাটা ল কলেজেও বলছি, আবার হাথরাসেও বলছি, উন্নাওতেও বলছি। তাহলে এই যে দৃষ্টিভঙ্গি মহিলাদের প্রতি, তাদেরকে পিছনের দিকে নামিয়ে দেওয়ার, টেনে রাখার, সেই মতাদর্শের বিরুদ্ধে আমাদের লড়াই। তাহলে এখানে গায়ে ব্যথা হোক আর যাই হোক, মতাদর্শের বিরুদ্ধে আমাদের আজীবন লড়ে যেতে হবে। মহা মিছিল হয়েছে মাত্র দুদিন আগে, এবং প্রতিদিনই মিছিল হচ্ছে, জনসংযোগ হচ্ছে। মানুষের পালস কি বুঝছো? মানুষ যথেষ্ট ভালোভাবে যোগাযোগ করছেন, কথা বলছেন, কারণ ব্যাপক যন্ত্রণায় আছেন তো মানুষ। এই এলাকায় অভয়ার বাড়ি ছিল, তার বিচার এখনো পর্যন্ত হয়নি। এই এলাকায় আরো যা নানা রকম দাবি আর কি, বাম আমলে 250 কোটি টাকার একটা প্রজেক্ট এসেছিল যে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছায়, সেটা এখনো পর্যন্ত পৌঁছায়নি। এলাকায় একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, যেগুলো খোলা আছে সেগুলো স্টুডেন্ট স্ট্রেংথ কমে যাচ্ছে, খুবই কম। পানিহাটি কলেজ, যেটা বাম আমলের শেষ দিকে প্রায় 1900 স্টুডেন্ট ছিল, এখন সংখ্যা এসে দাঁড়িয়েছে 480 থেকে 500। ফলে পড়াশোনা না হওয়া, এলাকায় জঞ্জাল, জমা জল, মশারি সমস্যা তৈরি হওয়া, পরিশ্রুত পানীয় জল না থাকা, যথাযথ কাজের ব্যবস্থা না থাকা, এবং নারী নিরাপত্তার প্রশ্নে এই এলাকায় যে একটা বাড়তি খারাপ লাগা তৈরি হয়েছে, সেগুলোই মানুষ আমাদের বলছেন যে এইগুলোর বিরুদ্ধে একটা ব্যবস্থা করতে হবে। যে যে চাহিদাগুলো মানুষের এতদিন পূরণ হয়নি সেটা পূরণ করার ব্যবস্থা করতে হবে। তুমি যখন বারবার করে এই এলাকা বলছো, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু তৃণমূল বিজেপি দুটো দলের তরফ থেকেই বারবার শুনছি যে কলতান পরিযায়ী, কারণ দুজনেই এই এলাকার মানুষ, কিন্তু কলতান এই এলাকার মানুষ নয়। তো পরিযায়ী কি বলবে সেটা নিয়ে? মুখ্যমন্ত্রী 2021 সালে নন্দীগ্রামে গেছিলেন ক্যান্ডিডেট হতে। বিরোধী দলনেতা 2026-এ এসছেন ভবানীপুরে ক্যান্ডিডেট হতে। আমাদের আশেপাশের দুটো কেন্দ্র, একটি কামারহাটি, তার বিধায়ক থাকেন ভবানীপুর, ওপাশে একটি কেন্দ্র উত্তর দমদম, তার বর্তমান বিধায়ক, মানে যতদিন বিধায়ক ছিলেন তিনি থাকেন সম্ভবত বালিগঞ্জে। ফলে এই ধরনের প্রচার কার্যত আকাশের দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়ার মতনই তৃণমূলের কাছে হচ্ছে। পানিহাটি মানেই একটা উদ্বাস্তু, মানে উদ্বাস্তু কলোনির সঙ্গে পানিহাটির নাম আজীবন জড়িয়ে এসছে, অন্ততপক্ষে অভয়াকাণ্ডের আগে পর্যন্ত তাই ছিল। তো সেক্ষেত্রে বামেদের সঙ্গে, মানে বাম
পন্থার সঙ্গে বা বাম ফ্রন্টের সঙ্গে উদ্বাস্তুদের যোগাযোগ নতুন করে বলার কিছু নেই। তুমি বিধানসভায় গেলে এই বিষয়টা কিভাবে দেখবে? উদ্বাস্তুদের নিঃশর্ত দলিল ইত্যাদি দেওয়ার কাজ তো বামফ্রন্টই করেছে, কিন্তু এই ছিন্নমূল অংশের মানুষকে নিয়ে উদ্বাস্তুরা যে লড়াই করেছিলেন তখন আরএসএস বিজেপি তাদের ধার পাশে কোথাও ছিল না। এখন তারা হচ্ছে যে বিভিন্ন রকম ভাবে উস্কে দেওয়ার চেষ্টা করছে যে আপনি উদ্বাস্তু, তাহলে আপনাকে একে ভোট দিতে হবে, ওকে ভোট দিতে হবে বলে বিজেপি আরএসএস ঠিক করে দেওয়ার চেষ্টা করছে যে আপনি ওই সময় যা ঘটনা ঘটেছিল তার ভিত্তিতে আপনি একে ভোট। অথচ সেই অংশের মানুষের নাম, পানিহাটিতে ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ খুব অল্প থাকেন, বেশিরভাগটাই ধর্মীয় সংখ্যাগুরু সম্প্রদায়। তাহলে সেই ধর্মীয় সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষের নাম এসআইআরে বাদ গেল, এক একটা বুথে 100-150 নাম বাদ গেছে, এরকমও আছে। তাহলে সেই নাম বাদ গেল যে কেন, এইটা বিজেপির নেতারা যখন পাড়ায় পাড়ায় যাচ্ছেন মানুষ কিন্তু ডেকে প্রশ্ন করছে, বিজেপির নেতাদের তাদের কাছে কোনো উত্তর থাকছে না। ফলে যখন ছিন্নমূল মানুষ এপাশে এসছিলেন সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত সেই মানুষের মাথার উপর ছাদ, দুবেলা দুমুঠো খাবার, তার এলাকায় একটা বুনিয়াদি স্কুল, সেই স্কুলে পরবর্তীকালে মিড ডে মিল, তাদের জন্য পরবর্তীকালে গোটা রাজ্যের মানুষের জন্য শিল্প সম্ভাবনা ইত্যাদি, এগুলো সব বামফ্রন্টই করেছে। সেই কথাটাই আমরা ভোটের সময় তাদের কাছে গিয়ে বলছি যে বিজেপি আসবে, ভাগাভাগি করবে, উস্কানি দেবে, ঝামেলা বাঁধাবে, কিন্তু বিজেপি কোনো উপকারে লাগতে পারবে। হ্যাঁ, বিজেপি কোনো উপকারে লাগতে পারবে না। সেক্ষেত্রে তো অভয়ার মা রত্না দেবনাথ উনি বিজেপির ক্যান্ডিডেটই হয়েছেন মেয়ের বিচারের আশায়। তো কি মনে হচ্ছে যে উনি যদি জেতেন তাহলে কি বিচার এনে দিতে পারবেন? বিজেপি বিচার এনে দিতে পারবে না, কারণ আমরা এর আগে বিজেপিকে দেখেছি তারা ধর্ষককে মালা পরিয়ে মিছিল করে বাড়ি নিয়ে যাচ্ছে। আমরা এর আগে দেখেছি ভারতবর্ষের যে মহিলা অ্যাথলিটরা দেশকে গর্বিত করেছিলেন মেডেল জিতে, তাদের ওপর ভয়ঙ্কর নির্যাতন বিজেপির নেতা করছে। তারা যখন প্রতিবাদ করছেন তখন ওই বিজেপি তার পুলিশকে দিয়ে নৃশংস আক্রমণ নামিয়ে আনছে তাদের ওপর। সেই ছবিটা নিশ্চয়ই আপনার কাছে রয়েছে যে জাতীয় পতাকা ধরে নিয়ে তারা আন্দোলন করছেন, অবস্থান করছেন নিজের যন্ত্রণার বিরুদ্ধে, পুলিশ তাদেরকে ওই অবস্থায় মাটিতে ঠেলে ফেলছে, জাতীয় পতাকা মাটিতে পড়ে যাচ্ছে, পুলিশের কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ বিজেপির নির্দেশ আছে তাই। তাহলে আপনি কুলদীপ সিং সেঙ্গার বলুন কি রাম রহিম বলুন কি যত এ ধরনের গোটা দেশের ঘটনা রয়েছে, বিজেপি একটি ঘটনাতে হচ্ছে অপরাধীদের শাস্তি দিতে পারেনি, বরং আড়াল করেছে। ঠিক যেমন ভাবে তৃণমূল এখানে আড়াল করেছে, আরজি করের অপরাধ বলুন, মধ্যমগ্রামের অপরাধ বলুন, পার্কস্ট্রিট কামদুনি বলুন, সমস্ত অপরাধীদেরকে বিজেপি তৃণমূল আড়াল করেছে, যেমন দেশে বিজেপি আড়াল করেছে। ফলে বিজেপি মনুবাদ মেনে চলে, যে মনুবাদে মানে হিসেবটাই হচ্ছে যে মহিলাদের ঘরের ভেতরে রাখতে হবে। মনুবাদে বলাই তো হয়েছে যে নারী শিশুকালে তার পিতার অধীনে থাকবেন, যৌবনে স্বামীর অধীনে থাকবেন, বার্ধক্যে তার পুত্র সন্তানের অধীনে থাকবেন। ফলে সবসময় এই যে একটা অধীনস্থ করে রাখার যে আদর্শ আরএসএস বিজেপি চালু করে, ওরা ফলে কারুর বিচার দেবে না, এটা দিনের আলোর মতো স্পষ্ট। ফলে ওরা মানুষকে ভুল বোঝানোর জন্য কিছু পদক্ষেপ নিতে পারে, কিন্তু দিনের শেষে বামপন্থীরাই এই চ্যালেঞ্জ নেবে যে তৃণমূল এবং বিজেপি সেটিং করে যে এই তদন্তটাকে ধামাচাপা দিয়ে দিয়েছে, কবর দিয়ে দিয়েছে, মাটি চাপা দিয়ে দিয়েছে, কবর থেকে ওই ফাইল বের করে এনে আমরা এই ঘটনার তদন্ত করব। অন্য আরো যে 10টা ঘটনা রয়েছে, প্রতিটা ঘটনার তদন্ত শুধু বামপন্থীরাই করবে। সেক্ষেত্রে এই মনুবাদ সে আজাদি দিতে কলতান দাশগুপ্ত যদি বিধানসভায় যায়, প্রথম কি পদক্ষেপ নেবে? কলতান দাশগুপ্ত তো একজন প্রার্থী, এটা আমাদের ইস্তেহারের মধ্যেই আছে, আমাদের প্রচারের চর্চার মধ্যে রয়েছে যে এই যে বিধায়করা জিতবেন তাদের বিধায়ক তহবিলের 1/3 মহিলাদের নিরাপত্তার জন্য হচ্ছে খরচা করা হবে। আপনি দেখবেন এর মধ্যে মেয়েদের ব্রিগেড হয়েছে, মেয়েদের ব্রিগেডে বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে সেলফ ডিফেন্সের ট্রেনিং দিচ্ছি। কেন দিচ্ছি? ওই কারণেই যে সরকারটা যখন ব্যর্থ, তাহলে আমাদের নিজেদেরকেই হচ্ছে নিজেদের বাঁচানোর জন্য এই ধরনের ট্রেনিং ইত্যাদির ব্যবস্থা করতে হবে। ফলে বামপন্থী যে বিধায়করা জিতবেন তাদের যে এমএলএ ল্যাড থাকে তার 1/3 এটার পিছনে খরচা করা হবে, যাতে নারী নিরাপত্তার প্রশ্নে একটা ব্যবস্থা হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা, সেইটাকে এমনভাবে তৈরি করতে হবে যা তৃণমূল আমলে হয়ে ওঠেনি, যে ছোটবেলা থেকে একটি ছেলে হোক বা একটি মেয়ে হোক, তারা যখন বড় হয়ে উঠবে যে ব্যবস্থার মধ্যে, যে সামাজিকতার মধ্যে, তার মধ্যে যেন এই ধরনের ভাবনা চিন্তা গ্রো না করে। আমরা পরস্পরকে কিভাবে চিনতে শিখছি, আমি ছোটবেলা থেকেই আরএসএস ইত্যাদি তারা যা শেখায়, আর তৃণমূল তো পড়াশোনার আটে তুলে দিয়েছে, তারা যা শেখায়
তাতে করে একজন পুরুষ আসলে একজন নারীর উপর কর্তৃত্ব করতে পারবে। এই মনোভাব আরএসএস পরিচালিত রাজ্যগুলোতে সেই অনুযায়ী হচ্ছে যে পড়াশোনার সিলেবাস ইত্যাদি চালু করা হচ্ছে। আমরা পড়াশোনার সিলেবাসটা এমন ভাবে তৈরি করতে চাইবো যাতে ছোটবেলা থেকে উদার মানসিকতা, প্রগতিশীল মানসিকতায় হচ্ছে যে ছেলেমেয়েরা বেড়ে ওঠে। তাহলে সমাজের মধ্যে যদি এরকম একটা পরিবেশ পরিস্থিতি পাল্টায় তাহলে হচ্ছে এই ধরনের ঘটনা কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এটা একটা বিরাট টাস্ক, কিন্তু এইটা বামপন্থীরা ছাড়া আর কেউ করতে পারবে না। এটা গত 15 বছরের রাজ্যের উদাহরণে এবং গত 10 বছরের দেশের উদাহরণে মানুষ বুঝেছে। সেক্ষেত্রে পানিহাটিতে তীর্থঙ্কর ঘোষ একদিকে, একদিকে রত্না দেবনাথ, কে বেশি শক্ত প্রতিপক্ষ বলে মনে হচ্ছে? আরএসএস পশ্চিমবাংলায় সবচেয়ে শক্ত প্রতিপক্ষ, কারণ তৃণমূল তাকে নিয়েই এসছে যাতে তৃণমূল বেশি দিন ক্ষমতায় থাকতে পারে। আরএসএস এর একটি পত্রিকা আছে স্বস্তিকা। 2022 সালের ডিসেম্বর যখন সারদা, নারদা, রোজ ভ্যালি, গরু চুরি, কয়লা চুরি ইত্যাদি নিয়ে ব্যাপক আন্দোলন হচ্ছে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে, তখন এই স্বস্তিকা পত্রিকার এডিটোরিয়ালে লেখা হয়েছিল যে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই এত তীব্র করা যাবে না যাতে বামপন্থীরা সুবিধা পেয়ে যায়। তাহলে আরএসএস এর টার্গেট হচ্ছে বামপন্থীরা সুবিধা পাবে না। অভয়ার ক্ষেত্রেও আমরা দেখেছি যে মোহন ভাগবত, সমস্ত ক্ষেত্রেই তাই। মোহন ভাগবত বলেছিলেন রাজ্য সরকার যা করবে আমরা তার পাশে আছি। 50টা প্রশ্ন যে সিবিআই এ করা হয়েছিল এই তদন্তের কিছু ত্রুটি, গাফিলতি ইত্যাদি নিয়ে, এখনো পর্যন্ত কিন্তু তার উত্তর পাওয়া যায়। সিবিআই কেন হলফনামা বদলে দিল, এখনো পর্যন্ত তার উত্তর পাওয়া যায়। ফলে এই উত্তরগুলো জোগাড় করার চেষ্টা আমরা করব, আর এই উত্তরগুলোই হচ্ছে আরএসএস জোগাড় করতে দেবেন না, যে কারণে ও এক হাতে তৃণমূল আর এক হাতে বিজেপিকে রাস্তায় নামিয়ে দিয়েছে। ফলে এই চ্যালেঞ্জের বিরুদ্ধে বামপন্থীদের লড়াই, আমরা সেই লড়াই করব। একেবারে শেষ প্রশ্ন, আমি ধরে নিচ্ছি কলতান জিতেছে, কলতান বিধানসভায় গেছে, সেক্ষেত্রে বিধানসভায় গিয়ে পানিহাটির জন্য প্রথম কোন দাবি তোলা হবে? পানিহাটিতে পরিশ্রুত পানীয় জলের দাবি, এটা বাম আমলের প্রজেক্ট ছিল, হয়ে ওঠেনি, সেইটা করতে হবে। পানিহাটির মধ্যে বিভিন্ন এরকম শিল্প সংস্থা রয়েছে যেটা একেবারে ধুঁকছে, খুব সামান্য শ্রমিক, দিনে দিনে সেটা কমে যাচ্ছে। সেইখানে নতুন করে সেখানে শিল্প তৈরি করে সেখানে এলাকার, জেলার, রাজ্যের ছেলেমেয়েদের কাজের ব্যবস্থা করতে হবে। এই গোটা পানিহাটি এলাকার মধ্যে একটা খানিকটা সন্ত্রাসের পরিবেশ রয়েছে। এখানেই কাউন্সিলর কি সব কারণে যেন গুলিতে খুন হয়েছিলেন। এখানেই আরেকজন কাউন্সিলর, তিনি মব লিঞ্চিংয়ের ঘটনায় অভিযুক্ত, লোয়ার কোর্টে সাজাপ্রাপ্ত, হাইকোর্টে জামিন টামিন ইত্যাদির ক্ষেত্রে চলছে। ফলে পানিহাটির যে ঐতিহ্য, এখানে চৈতন্য দেবের স্মৃতি বিজড়িত জায়গা আছে, এখানে বেগম রোকেয়ার সমাধি রয়েছে, এখানে রবি ঠাকুর এসেছিলেন তার জালিয়ানওয়ালাবাগের ঘটনার পর, এখানে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের স্বপ্নের যে প্রকল্প বেঙ্গল কেমিক্যাল রয়েছে। ফলে এই ঐতিহ্য বজায় রাখার মতো কাজ পানিহাটির মানুষের জন্য আমরা করব। অনেক ধন্যবাদ তোমাকে এতটা সময় দেওয়ার জন্য। ব্যস্ত স্কেডিউলে একদিকে অভয়ার বিচার, অন্যদিকে পানিহাটির জন্য, পানিহাটির মানুষের জন্য পরিশ্রুত প্রাণীয়, আর তার সঙ্গে পানিহাটির যে ঐতিহ্য সেটাকেই অটুট রাখা বলদান দাশগুপ্তর দাবি হয়ে উঠবে বিধানসভায় পৌঁছে। প্রশাসনের শাসক দলের শিরায় শিরায় খুন, রক্ত চোষা হায়না গুলো করছে স্বপ্ন খুন, চুরির টাকায় প্রাসাদ গড়ে মিথ্যে কথার জাল, বদলে দিতে হিসাব নিতে আসছে এবার লাল।